আমাদের চারপাশের সবকিছু মানে এই পুরো জগৎ যা দিয়ে তৈরি সেই পরমাণুর আসল পরিচয়টা কি? চলুন এই আলোচনাতে আমরা সেই মৌলিক সংখ্যাগুলোর গভীরে যাই যেগুলো মহাবিশ্বের প্রত্যেকটা পরমাণুকে আলাদা করেছে নেয়। তাহলে মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কি একটা মৌলকে তার একদম নিজস্ব পরিচয় দেয়? মানে সোডিয়াম কেন সোডিয়াম আর ক্লোরিন কেন ক্লোরিন? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর নিউক্লিয়াসের ভেতরে থাকা কয়েকটা সংখ্যার মধ্যেই। এই আলোচনাতে আমরা ঠিক কি কি বিষয়ে জানো তার একটা ছোট্ট ম্যাপ এটা। আমরা শুরু করব পরমাণুর পরিচয়পত্র দিয়ে, তারপর ধীরে ধীরে এর ভরের রহস্য, আপেক্ষিক ভরের আইডিয়া আর সবশেষে আইসোটোপের ফ্যাসিনেটিং জগতে ডুব দেব। বেশ, তাহলে চলুন মূল আলোচনায় আসা যাক। সবার আগে কথা বলবো সেই সংখ্যাটা নিয়ে যেটা একটা মৌলের একেবারে আসল পরিচয়। এই যে এটাই হলো সেই ম্যাজিক নম্বর, পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা জেড দিয়েও চিনি। একদম সহজ করে বললে এটা হলো একটা পরমাণুর নিউক্লিয়াসে ঠিক কটা প্রোটন আছে তার হিসাব। আর এটাই কিন্তু একটা মৌলের আসল পরিচয়পত্র, যা কোনোদিনও বদলায় না। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন সোডিয়াম, এর নিউক্লিয়াসে সবসময় 11টা প্রোটন থাকবেই, তাই এর পারমাণবিক সংখ্যা 11। ঠিক তেমনি ক্লোরিনের 17 আর কার্বনের 6। কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রোটনের এই সংখ্যাটা একদম ফিক্সড। এখন আসা যাক পরমাণুর ওজনের বা ভরের দিকে। এখানেই চলে আসে ভর সংখ্যা বা মাস নাম্বারের ধারণাটা। এটাকে আমরা এ দিয়ে লিখি। এটার কিছুই না, নিউক্লিয়াসের ভেতরে থাকা মোট প্রোটন আর নিউট্রনের যোগফল। যেমন আমাদের খুব পরিচিত কার্বন পরমাণুর কথাই ভাবুন। এর নিউক্লিয়াসে আছে 6টা প্রোটন আর 6টা নিউট্রন। তাহলে এর ভর সংখ্যা কত হবে? খুব সোজা, 6 আর 6 যোগ করলে হয় 12। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। আচ্ছা, আমরা তো খাতা কলমে ভর সংখ্যা বের করে ফেললাম, কিন্তু বাস্তবে একটা পরমাণুকে কি ওজন করা যায়? সত্যি বলতে পরমাণু এতটাই ছোট যে কোনো সাধারণ দাড়িপাল্লা বা বেসি দিয়ে এর ওজন মাপা একেবারেই অসম্ভব। এদের আসল ভর প্রায় না থাকার মতোই। এই সংখ্যাটা একবার দেখুন। একটা মাত্র কার্বন পরমাণুর আসল ভর গ্রামে প্রকাশ করলে এটা দাঁড়ায়, ভাবা যায়। এত জটিল আর ছোট একটা সংখ্যা নিয়ে তো রাসায়নিক হিসাব নিকাশ করা প্রায় অসম্ভব। তাহলে বিজ্ঞানীরা এর সমাধানটা বের করলেন কিভাবে? তারা একটা দারুণ বুদ্ধি বের করলেন। সরাসরি ওজন মাপার বদলে একটা তুলনামূলক পদ্ধতি তৈরি করলেন। মানে একটা নির্দিষ্ট পরমাণুকে স্ট্যান্ডার্ড ধরে সেটার সাথে তুলনা করে বাকি সবার ভর মাপা হবে। একদম শুরুতে হাইড্রোজেন, তারপর অক্সিজেনকে স্ট্যান্ডার্ড হিসাবে ভাবা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 1961 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা IUPAC কার্বন 12 আইসোটোপকে একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড হিসাবে ঠিক করে, আর সেই নিয়মটাই আজ পর্যন্ত চলছে। তাহলে এই আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা আসলে কি? এটা হলো একটা তুলনামূলক সংখ্যা। এটা শুধু বলে দেয় যে কোনো একটা মৌলের পরমাণু কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগের চেয়ে ঠিক কত গুণ ভারী। এটা কিন্তু কোনো আসল ভর না, এটা জাস্ট একটা অনুপাত। আর ওই যে কার্বন 12 এর ভরের 12 ভাগের 1 ভাগ, ওটাকেই একটা একক ধরা হয়। এর নাম অ্যাটমিক মাস ইউনিট বা সংক্ষেপে AMU। এর আরেকটা সুন্দর নামও আছে, ডাল্টন। গ্রামে এর মানটা দেখুন কি ভীষণ ছোট। আচ্ছা, এখানে একটা মজার প্রশ্ন আছে। প্রোটন আর নিউট্রনের সংখ্যা তো সবসময় পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে ওদের যোগফল মানে ভর সংখ্যাও তো পূর্ণ সংখ্যাই হবে। কিন্তু পিরিয়ডিক টেবিলে তাকালে দেখা যায় মৌলগুলোর পারমাণবিক ভর দশমিকে লেখা। যেমন ক্লোরিনের 35.45। কেন? এই রহস্যের উত্তর হল আইসোটোপ। আইসোটোপ হল একই মৌলের এমন সব পরমাণু যাদের প্রোটন সংখ্যা তো একই, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। এই যেমন কার্বনের দুটো আইসোটোপ দেখুন, কার্বন 12 আর কার্বন 13। দুটোরই প্রোটন 6টা, কিন্তু একটা নিউট্রন 6টা, আরেকটা 7টা। ফলে এদের ভর সংখ্যাও আলাদা হয়ে গেছে। প্রকৃতিতে কিন্তু বেশিরভাগ মৌলই তার বিভিন্ন আইসোটোপের একটা মিশ্রণ হিসেবে থাকে। যেমন আমরা প্রকৃতিতে যে ক্লোরিন পাই তা আসলে দুটো আইসোটোপের মিশ্রণ। একটা হলো ক্লোরিন 35, যা পাওয়া যায় প্রায় 77.5%, আর বাকিটা হলো ক্লোরিন 37। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, প্রকৃতিতে যদি ক্লোরিনের দুটো আলাদা আলাদা ভর পাওয়া যায়, তাহলে পিরিয়ডিক টেবিলে আমরা শুধু একটা সংখ্যা কেন দেখি? ওই একটা সংখ্যা কিভাবে হিসাব করা হয়? এর জন্য একটা গড় বের করতে হয়। তবে এটা কিন্তু সাধারণ গড় না, এটাকে বলা যায় প্রাচুর্য বা সহজলভ্যতার উপর ভিত্তি করে করা একটা গড়। পদ্ধতিটা খুব সোজা। প্রথমত, প্রত্যেকটা আইসোটোপের ভরকে প্রকৃতিতে সেটা কত শতাংশ পাওয়া যায় তা দিয়ে গুণ করতে হবে।
এরপর যে দুটো ফল পাওয়া গেল সেগুলোকে যোগ করে ফেলতে হবে আর সবশেষে মোট যোগফলকে 100 দিয়ে ভাগ। ব্যাস। আর ক্লোরিনের জন্য এই সহজ হিসাবটা করলেই আমরা যে সংখ্যাটা পাই সেটা হল 35.45। এই হল পিরিয়ডিক টেবিলের সেই রহস্যময় দশমিক সংখ্যা। এটা আসলে প্রকৃতিতে পাওয়া ক্লোরিনের আইসোটোপগুলোর একটা গড় ভর। তাহলে এতক্ষণ যা যা জানলাম, চলুন সবগুলোকে একবার এক জায়গায় এনে গুছিয়ে নেওয়া যাক। এই টেবিলটা পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখুন, কার্বন হোক বা অক্সিজেন, তাদের আইসোটোপগুলোর প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কিন্তু একই, আর কারণেই তাদের রাসায়নিক ধর্ম একই রকম। শুধু নিউট্রন সংখ্যাটা আলাদা হওয়ার কারণে তাদের ভর সংখ্যাটা বদলে যাচ্ছে। সুতরাং পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকওয়ে পয়েন্ট হল, একটা মৌলের বিভিন্ন আইসোটোপের মধ্যে একমাত্র পার্থক্য থাকে তাদের নিউট্রন সংখ্যায়, আর কিছুতে নয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। যদি নিউট্রন সংখ্যা একটা মৌলের রাসায়নিক ধর্মের উপর কোনো প্রভাবই না ফেলে, তাহলে চিকিৎসা শাস্ত্রে বা কার্বন ডেটিংয়ের মতো ভূতাত্ত্বিক গবেষণায় আইসোটোপের এত কদর কেন? এর উত্তরটা কিন্তু দারুণ মজার। ফেলাইট, পরের কোনো পর্বে আমরা এটা নিয়েও কথা বলবো।